তিন আইপিএস অফিসারকে নিয়ে জট আরও জটিল। তিন অফিসারকে 24 ঘন্টার মধ্যে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তিনজনকে শুক্রবারের মধ্যে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজ্য প্রশাসনের কাজে হস্তক্ষেপ মানব না, পাল্টা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজীব মিশ্রা আইপিএস এখন এডিজি দক্ষিণবঙ্গ, ডেপুটেশন পোস্টিং ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। প্রবীণ ত্রিপাঠী আইপিএস ছিলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, ডেপুটেশন পোস্টিং সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো। ভোলানাথ পান্ডে ছিলেন এসপি ডায়মন্ড হারবার আধিকারিক, ডেপুটেশন পোস্টিং ব্যুরো অফ পুলিশ রিসার্চ। রাজ্যে তিন আইপিএসকে নতুন পদে যোগ দিতে বলে নবান্নে বার্তা পাঠালো মোদী সরকার। বৃহস্পতিবার তিন আইপিএসকে নিয়ে নির্দেশিকায় বলা হয়েছে শুক্রবারের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করতে হবে তিন আইপিএস অফিসারকে। যত দ্রুত সম্ভব নতুন দায়িত্বে যোগ দিতে হবে। তিন আইপিএসকেই 3 থেকে 5 বছরের জন্য ডেপুটেশনে নিয়োগ করেছে কেন্দ্র। রাজীব মিশ্রকে 5 বছরের ডেপুটেশন, প্রবীণ ও ভোলানাথকে 3 বছরের ডেপুটেশন। কেন্দ্র আইপিএস এর পোস্টিং দিয়ে চিঠি পাঠালো রাজ্য প্রশাসন নিজেদের অবস্থানে অনড়। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষোভ উগড়ে দিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভোটের আগে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্রের এই পদক্ষেপ অসাংবিধানিক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই রাজ্য প্রশাসনে কেন্দ্রকে নাক গলাতে দেব না। পশ্চিমবঙ্গ বিস্তারবাদী ও অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না। এই অর্ডার আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। और डेपुटेशन स्टेट गवर्नमेंट मानता नहीं और उनको भेजेगा नहीं। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফাইনাল অর্ডারটা আছে সেটাই হবে। আইন হিসাবে তো সেন্ট্রালের ফাইনাল মানে যে ডিসিশন আছে সেটাই হবে। আইপিএস এর ডেপুটেশন নিয়ে জট জটিল হতে পারে, তার ইঙ্গিত প্রথম থেকেই ছিল। নবান্ন সূত্রে খবর, আইপিএসদের ছাড়া সম্ভব নয় জানানোর পরই কোনো প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্র। বৃহস্পতিবার আচমকায় এই চিঠি। রাজ্য অবস্থানে অনড় থাকলে কি হবে? 1954 সালের ক্যাডার বিধি বলছে আইপিএস বা আইএএস অফিসারদের বদলি বা পদোন্নতি নিয়ে মতবিরোধ তৈরি হলে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে তামিলনাড়ুতে একই ধরনের ঘটনায় কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেন 3 আইএএস অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটেশনের আদেশে স্থগিতাদেশ দিয়েছিল ক্যাট। এবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি প্রথমে রাজলক্ষ্মীর কাছে আসি। রাজলক্ষ্মী, রাজ্য সরকারের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনা হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে সমস্ত রকমভাবে রাজ্যের যে গণতান্ত্রিক ক্ষেত্রটা থাকে সেটার উপর হস্তক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটেই এই অভিযোগটা স্পষ্ট। না, আমি বুঝতে পারছি না একটা প্রশাসনিক বিষয় এখানে এত রাজনীতির ওনারা কেন রং দেখতে পাচ্ছেন। তাহলে পরে যখন দময়ন্তী সেনকে বদলি করা হলো বা যখন সোমেন মিত্রকে বা জাভেদ শামীমকে বা নগেন্দ্র ত্রিবেদী, যাদেরকে আমরা খুঁজেই পাচ্ছি না এখন, তো তাদের কি তাহলে রাজনীতির উদ্দেশ্যে করা হয়েছিল নাকি সেটা প্রশাসনিক ছিল? যদি সেগুলি প্রশাসনিক থেকে থাকে তাহলে এটাও প্রশাসনিক। এবং আমরা দেখতে পেয়েছি যে আইপিএস এর রুলসের যে 6 নম্বর ধারা আছে তাতে এটা পরিষ্কার বলা আছে কেন্দ্রীয় সরকার এখানে ডেপুটেশনে নিতে পারে এবং এটা বিগত দিনে একাধিকবার হয়ে এসেছে, রুটিন প্রসেস এটা। এর সাথে সাথে বলি, যদি এখানে রাজ্য সরকার এটাকে মান্যতা না দেয়, যদি না দেয়, তাহলে কিন্তু সংবিধানের 257 নম্বর ধারাকে এখানে অবমাননা করা হচ্ছে। কারণ সেখানে বলা আছে যে মানে সরকার তার প্রশাসনিক ক্ষমতা এমন ভাবে ব্যবহার করতে পারে না যেটা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগে কোন রকম প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আমি আসবো রাজলক্ষ্মীর একটা খুব ভাইটাল পয়েন্ট নিয়ে আমি নির্বেদ বাবুর কাছে আসবো, যে আইপিএস অফিসারদের তাদের ভীতি প্রদর্শন করা হচ্ছে, তাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই অভিযোগটা তো এই রাজ্যের শাসক দলের তরফ থেকে। রাজলক্ষ্মী, সেখানেও কিন্তু বারবার রাজনৈতিক উদ্দেশ্যের প্রসঙ্গ উঠে এসেছে নানাভাবে। এমন এমন বদলি হয়েছে, এমন এমন পোস্টিং হয়েছে এবং এমন ঘটনাক্রমে এমন ঘটনার আগে পড়ে যার সঙ্গে কিন্তু এই অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠেছে। নির্বেদ বাবু, অস্বীকার করতে পারেন? আমি তো অস্বীকার করছি না, আমি বরং স্বীকার করার চেষ্টা করছি যে রাজ্যপাল যখন এখানে ওইভাবে অ্যাক্ট করেন তখন কিন্তু এই 3 জন আইপিএসের উপর যে কাজ করাটা হয়েছে সেটা অত্যন্ত স্বাভাবিক হিসাবেই ধরা উচিত। কারণ রাজ্যপাল যখন যে অ্যাক্ট করছেন এইভাবে, যেটা ইতিহাসের কোনো রাজ্যপাল আজ অবধি ভারতবর্ষের কোনো প্রান্তে করেননি, তখন সে স্বাভাবিকভাবেই সেইখানে
পুলিশদের 3 জন পুলিশকে নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে রাজ্যের কিন্তু এর আগে তো অভিযোগ উঠেছে নির্বেদ বাবু, যখন আমরা দেখেছি যে মোহাম্মদ ইকবাল তাকে ধরার জন্য যখন কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত পাচনান্দা তিনি নিজে ময়দানে নেমে পড়েন, ইমিডিয়েটলি তাকে অপসারণ করা হয়। দময়ন্তী সেনের প্রসঙ্গ রাজলক্ষ্মী কিছুক্ষণ আগে উল্লেখ করলো। অভিযোগ ওঠে যে 2016 বিধানসভা নির্বাচনের সময় যে সমস্ত আইপিএস অফিসাররা অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করেছিলেন ভোটটাকে সুষ্ঠুভাবে করতে, তাদের নাকি তারপর বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছিল। খুব ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং এই দুটি সরকারের মাঝখানের যে ব্যাপারটা, এটা আজকাল দেখছি সবাই সাংবিধানিক বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে। এমনকি আমিও এখন সংবিধানের কথাবার্তা বলছি, এখানেও দেখছি অনেকে বলছেন সংবিধানের কথা, একদমই সংবিধানটা না জেনে। আমিও যেরকম সংবিধান না জেনে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে সংবিধানের যে নিয়মকানুন আছে সেই নিয়মটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট নয়, তার মাঝখানে অনেকটা ইফস অ্যান্ড বাটস আছে, যার জন্যে পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান হিসাবে এটা এখনো অবধি ভারতবর্ষের সংবিধানটা গ্রহণযোগ্য। রাজলক্ষ্মী কিছু বলতে চায়, হচ্ছে সেই সংবিধানে কিভাবে, উনি বোধহয় কিছু বলবেন, বলতে দাও, বলতে দিন রাজলক্ষ্মী। হ্যাঁ, সেটা হচ্ছে যে রাজ্যপালের এখানে এখতিয়ার নিয়ে কথাটা উঠলো। আমার মনে হয় যেটুকুন আমার সীমিত জ্ঞান তাতে বলছি, তো সংবিধানের 163-র 1, 2, 3 এই দুটো যদি আমরা একটু ভালো করে দেখি, 3টে পরিষ্কার বলা আছে রাজ্যপালের ক্ষমতা সম্বন্ধে। আর রাজ্যপাল হস্তক্ষেপ করেননি এমন কথা আমরা বলতে পারি না, আমাদের রাজ্যেই করেছিলেন। যখন জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে সম্মিলিতভাবে যখন রাজ্যপাল শান্তিস্বরূপ ধাওয়াল করেছিলেন এবং তিনি এখানে নকশালের যে সমস্ত মানে অত্যাচার সেটাকে নিবৃত্ত করার জন্য উনি অত্যন্ত অ্যাক্টিভ হয়েছিলেন। কিন্তু অ্যাক্টিভটা উনি কেন হতে পেরেছিলেন? কারণ দুটো বিপরীত ধর্মী রাজনৈতিক দলের নেতা তারা কিন্তু কনসেনসাস দিয়েছিলেন যে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, যেটা এই মুহূর্তে তৃণমূল দিচ্ছে না, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জন্য আজকে মনে হচ্ছে রাজ্যপাল পক্ষপাতিত্ব করছেন, কিন্তু সেদিনকে মনে হয়নি। নির্বেদ বাবু, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে তৃণমূলও এই ভয়ঙ্কর রকমের সন্ত্রাস করছে, যেটা নকশালদের সঙ্গে তুলনা করা যায়, এবং সেই অনুযায়ী রাজ্যপাল ব্যবস্থা করছেন, এটাই তার বক্তব্যের মধ্যে থেকে আমার মনে হলো। তো যাই হোক, আমি এই বক্তব্যটাকে মানা অমানার বাইরে বক্তব্য এটা। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রাজ্যপাল যখন এইভাবে অ্যাক্ট করেন, তখন তার অত্যন্ত অধীনস্থ যে সমস্ত লোকেরা তারাও পার্টির কথা বলবেন। রাজ্যপাল তো পার্টির কাডার হয়ে বেরিয়েছেন। আমি শুভময় বাবুর কাছে আসবো যে এই রাজনৈতিক দ্বন্দ্ব মানুষের কাছে এবং কেন্দ্র রাজ্য সংঘাত, তার মধ্যে দাঁড়িয়ে কি আমলারা এবং আইপিএস অফিসাররা তারা এই মুহূর্তে চূড়ান্ত একটা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তারা কি এই মুহূর্তে বোরে হয়ে যাচ্ছেন? শুভময় বাবু, দেখুন, আমি যে কথাটা একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে আইএএস আইপিএস যারা হন তারা আদতে পড়াশোনায় আমাদের দেশের সবচেয়ে ভালো ছেলে মেয়েরা হন, এইটা কিন্তু প্রথমত বুঝে নিতে হবে। এইবার রাজনীতি আর প্রশাসনের মধ্যে একটা ওভারল্যাপ আছে, সেই ওভারল্যাপের জায়গাটায় যখন দুটো রাজনৈতিক দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব হয়, তখন যারা আমলা আছেন তাদের হয়তো সমস্যার মধ্যে পড়তে হতে পারে। কিন্তু এইখানে যে প্রশ্নটা উঠবেই, সেটা হচ্ছে বিশ্বের যে কোনো উন্নত গণতন্ত্রে কিন্তু রাজনীতি আর প্রশাসনের এই ধরনের গোলমেলে জায়গার মধ্যে একটা ভাগ থাকে, যে কারণে প্রশাসন একেবারে নির্বিঘ্নে স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি আবার উন্নত গণতন্ত্রের কথা বলছি, যেমন ধরুন পশ্চিম ইউরোপ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ এখনো তো সেই উন্নত গণতন্ত্রের জায়গায় পৌঁছতে পারেনি। ফলে আমাদের দেশের যারা আইআইটি থেকে পাশ করা, ইঞ্জিনিয়ারিং এ ভীষণ পড়াশোনায় ভালো ছেলেমেয়েরা যারা আইএএস আইপিএস হচ্ছেন, তাদের কিন্তু এই ধরনের রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে পড়লে একটা বিপদের সম্ভাবনা আছে। আমি একটা ছবি এই মুহূর্তে দর্শকদের দেখাবো পটাশপুরে, সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা, বোমাবাজির ঘটনা ঘটে এবং 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি, এবং যে ছবিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায়, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ওই পার্টি অফিস।